কল্যাণ ইউনিভার্সিটির অন্তর্গত সমস্ত কলেজগুলিতে যে সমস্ত ছাত্রছাত্রী এই বছর ফার্স্ট সেমিস্টারে জিওগ্রাফি মেজর নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্যই গুরুত্বপূর্ণ আলোচনাটি। আজকের ভিডিওতে আমি তোমাদের আর কিছু গুরুত্বপূর্ণ 10 মার্কের একটি 10 মার্কের নোট এবং কিছু 2 মার্কের নোট সম্বন্ধে আলোচনা করব। তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের এই নোটটার পিডিএফটা তোমরা ডেসক্রিপশন বক্সে এবং তোমরা পিন কমেন্টে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে পড়তে পারবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের বলে দিই, পিন কমেন্টে এছাড়াও আমি সাজেশনগুলো এবং অন্যান্য নোটগুলো আমি দিয়ে দেবো লিঙ্কগুলো, তাই সেখান থেকে তোমরা সেগুলো দেখতে পারো এবং তোমরা পড়তে পারো। তোমাদের পরীক্ষা খুব কাছে, 5 তারিখ পরীক্ষা, তাই তোমরা ভালো করে পড়াশোনা করো এবং সাজেশন ভিডিওগুলো যারা না দেখেছো তারা দেখে নাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ ফার্স্ট সেমিস্টারের এক্সামের পর তোমাদের সেকেন্ড সেমিস্টার নিয়ে তোমাদের প্রস্তুতি শুরু হয়ে যাবে। তো সেখানে তোমাদের গুরুত্বপূর্ণ যেসব বইগুলো কিনতে হবে, তারপরে সাজেশন, তারপরে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করা হবে। তাই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে জিজ্ঞেস করতে পারো। তো আজকের ভিডিওতে প্রথমেই আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এভিডেন্সেস অফ কন্টিনেন্টাল ড্রিফট থিওরি। তোমাদের সিলেবাসে রয়েছে কন্টিনেন্টাল ড্রিফট থিওরি, যেটা অ্যালফ্রেড ওয়েগনারের। তো আজকের সেই আলোচনাটি করব। তোমাদের এটা আসার সম্ভাবনা অনেকটা বেশি, তাই তোমরা দেখো। আমি এটাতে কোনো ছবি দিইনি, তবে চাইলে তোমরা ছবি দিতে পারো, কোন ছবিগুলো দিতে পারো সেটাও আমি সম্বন্ধে বলে দেবো। তো তোমরা দেখো। তো এভিডেন্সেস অফ কন্টিনেন্টাল ড্রিফট থিওরি। তো প্রথমেই আমরা ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করছি। 1922 খ্রিস্টাব্দে জার্মান আবহবিদ অ্যালফ্রেড ওয়েগনার তার ডাই এস্টেস্টেহাং ডার কন্টিনেন্টি অ্যান্ড ওজিয়ান নামক জার্মান গ্রন্থে একটি ধারণা প্রকাশ করেন। এই ভাষাটা হচ্ছে জার্মান ভাষা, তাই একটু আলাদা, তাই বানানগুলো তোমরা ভালো করে দেখে নেবে। যা 1924 খ্রিস্টাব্দে দ্য অরিজিন অফ কন্টিনেন্টস অ্যান্ড ওশিয়ান এই শিরোনামে ইংরেজি ভাষায় প্রকাশিত হয়। তিনি তার ধারণাতে বলেন, পৃথিবীব্যাপী সমস্ত মহাদেশ এবং মহাসাগর সমূহ একটা সময় একত্রে সুপার কন্টিনেন্ট বা প্যানজিয়া এবং সুপার ওশিয়ান বা প্যানথালাসা রূপে অবস্থান করত। পরবর্তীতে মহাদেশসমূহ গ্র্যাভিটেশনাল ডিফারেন্সিয়াল ফোর্স এবং টাইডাল ফোর্সের মাধ্যমে পরস্পর বিচ্ছিন্ন হয়ে ক্রমশ উত্তর এবং পশ্চিম দিকে সরে যেতে থাকে এবং সময়ের সাথে সাথে বর্তমান রূপ লাভ করে। ওয়েগনার এর এই ধারণাকেই বলা হয় কন্টিনেন্টাল ড্রিফট থিওরি বা মহীসঞ্চারণ তত্ত্ব। তোমাদেরকে আমি খুব সহজ ভাষায় লিখে দেওয়ার চেষ্টা করেছি, তাই তোমাদের খুব তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে। ওয়েগনার তার ধারণাকে বিজ্ঞান মহলে বলিষ্ঠ করার জন্য বা প্রমাণ করার জন্য কতগুলি এভিডেন্সের উল্লেখ করেছেন। এই এভিডেন্সেসগুলি হলো, 1 নম্বর হচ্ছে জিগস ফিট। কোনো কঠিন বস্তুর ভাঙা টুকরো সমূহকে পরস্পর খাঁজে খাঁজে জোড়া লাগানোর ঘটনাকে জিগস ফিট বলা হয়। ওয়েগনার আটলান্টিক মহাসাগরের দুপাশে আফ্রিকায়ের পশ্চিম উপকূল এবং দক্ষিণ আমেরিকায়ের পূর্ব উপকূলের মধ্যে অবস্থিত খাঁজের সাদৃশ্যতার উপর ভিত্তি করে বলেন, এই দুটি মহাদেশ একটা সময় একত্রে বিরাজ করত এবং পরবর্তীতে পৃথক হয়ে যায়। এছাড়াও ব্রাজিলের রক অন্তরীপ ও গিনি উপকূল সহ অন্যান্য ভূখণ্ডে এই ধরনের কাজের মিল রয়েছে। খাঁজের মিল রয়েছে, এটা কাজের হবে না, সরি একটু মিস্টেক হয়েছে, এটা খাঁজের মিল রয়েছে হবে। তো তোমরা জিগস ফিটের নোটটাও এখান থেকে পেয়ে যাবে। 2 মার্কের জন্য যদি বলে জিগস ফিটটা, তাহলে জিগস ফিটটাও তোমরা এখানে পেয়ে যাবে। 2 নম্বর হচ্ছে জিওলজিক্যাল এভিডেন্সেস বা ভূতাত্ত্বিক প্রমাণ। ওয়েগনার বিভিন্ন ভূখণ্ডের মধ্যে ভূতাত্ত্বিক গঠনের সাদৃশ্যতার কথা বলেন, যেমন বর্তমান দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, উপদ্বীপীয় ভারত, অস্ট্রেলিয়া প্রভৃতি ভূখণ্ডে সমপ্রকৃতির কয়লার স্তরের অবস্থানকে তিনি প্রমাণ হিসাবে তুলে ধরেন। আবার ইউরোপের আল্পস পর্বতমালা এবং আফ্রিকার আটলাস পর্বতমালা এর গঠনগত সাদৃশ্যতার পরিপ্রেক্ষিতে তিনি বলেন, এই ভূখণ্ডগুলি একসময় একসাথে বিরাজ করত বা অবস্থান করত। এটা হলো 2 নম্বর এভিডেন্স। 3 নম্বর হচ্ছে প্যালিও ক্লাইমেটিক এভিডেন্সেস বা পুরা জলবায়ুগত প্রমাণ। ওয়েগনার একজন আবহাওয়াবিদ হওয়ায় তিনি ভূখণ্ডের মধ্যে পুরা জলবায়ু সংক্রান্ত নানা তথ্য সংগ্রহ করেন
এবং তার ধারণার সাপেক্ষে যুক্তি প্রদান করেন। যেমন পার্মো কার্বনিফেরাস যুগে দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, ভারত, অস্ট্রেলিয়া প্রভৃতি ভূখণ্ডে হিমবাহের কার্যের ফলে সৃষ্ট স্ক্র্যাচ বা আঁচড় বর্তমানেও লক্ষণীয়। এই ধারণা থেকে তিনি বলেন এই ভূখণ্ডগুলি সেই যুগে একত্রে এবং একই জলবায়ুতে অবস্থান করত এবং পরবর্তীতে বিচ্ছিন্ন হয়ে যায়। 4 নম্বর হচ্ছে প্যালিওনটোলজিক্যাল এভিডেন্সেস বা জীবাশ্মগত প্রমাণ। বর্তমানে বিভিন্ন ভূখণ্ডে বিভিন্ন জলবায়ুতে এই প্রকার জীবের জীবাশ্মের সন্ধান পাওয়া গেছে। যেমন গ্লসোপটেরাস উদ্ভিদ, মেসোসরাস নামক ডাইনোসর, ল্যামিংস নামক ক্ষুদ্রাকার প্রাণী ইত্যাদি এর জীবাশ্ম স্ক্যান্ডিনেভিয়া, ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, সাউথ আমেরিকা প্রভৃতি ভূখণ্ডে পাওয়া গেছে। কিন্তু বর্তমানে এই ভূখণ্ডগুলি মাইলের পর মাইল দূরে অবস্থিত। ওয়েগনার বলেন এই ভূখণ্ডগুলি একটা সময় একসাথে সম জলবায়ুতে অবস্থান করত এবং পরবর্তীতে বিচ্ছিন্ন হয়ে যায়। 5 নম্বর হচ্ছে পোলার ওয়ান্ডারিং বা মেরুবিন্দুর স্থানান্তর। মেরু বিচরণ বা পোলার ওয়ান্ডারিং মহাদেশীয় সঞ্চালন তত্ত্বের গুরুত্বপূর্ণ প্রমাণ হিসাবে কাজ করে। বিজ্ঞানীরা ভূত্বকের প্রাচীন শিলাস্তরে চুম্বকীয় খনিজ বিশ্লেষণের মাধ্যমে বুঝতে পারেন যে পৃথিবীর চৌম্বক মেরু সময়ের সাথে সাথে সরে গেছে। 1 নম্বর হচ্ছে চুম্বকীয় রেকর্ড। প্রাচীন শিলাস্তরে চুম্বকীয় খনিজ কণাগুলোর অবস্থান দেখায় যে সেগুলি একসময় ভিন্ন ভিন্ন চৌম্বক মেরুর দিকে ইঙ্গিত করত। খ হচ্ছে মেরু বিচরণ পথ। ইউরোপ ও উত্তর আমেরিকার প্রাচীন শিলাস্তরের চুম্বকীয় তথ্য দেখায় যে চৌম্বক মেরুর অবস্থান বিভিন্ন সময় ভিন্ন ছিল। মহাদেশগুলির স্মরণ। চৌম্বকীয় তথ্যগুলো একত্র করলে দেখা যায় আসলে চৌম্বক মেরু স্থির ছিল, কিন্তু মহাদেশগুলো স্থানান্তরিত হয়েছে একই সময়ে। ঘ হচ্ছে প্যানজিয়া তত্ত্বের সমর্থন। মেরু বিচরণের পথগুলো একত্র করলে বোঝা যায় সমস্ত মহাদেশ একসময় একটি বিশাল মহাদেশ প্যানজিয়াতে যুক্ত ছিল। এটি প্রমাণ করে যে মহাদেশগুলো সময়ের সাথে সাথে স্থান পরিবর্তন করেছে, যা অ্যালফ্রেড ওয়েগনারের মহাদেশীয় সঞ্চালন তত্ত্বকে সমর্থন করে। উপসংহার: ওয়েগনার তার ধারণাকে প্রমাণ করার জন্য উপরিক্ত প্রমাণগুলো ছাড়াও পুরাচুম্বকত্ব এবং প্রবাল প্রাচীরের অবস্থানকেও প্রমাণ হিসাবে তুলে ধরেন। ওয়েগনারের ধারণাতে প্রচুর ত্রুটি বিচ্যুতি থাকা সত্ত্বেও এই ধারণার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে সমুদ্রবক্ষের বিস্তৃতি বা সি ফ্লোর স্প্রেডিং এবং পাত সংস্থান তত্ত্ব বা প্লেট টেকটনিক থিওরি এর মতো ধারণা বিকাশ পায়। তাহলে এই একটা 10 মার্কের প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো, এভিডেন্সেস অফ কন্টিনেন্টাল ডিপ থিওরি। এরপরে হচ্ছে তোমাদের কিছু শর্ট প্রশ্নের উত্তর আলোচনা করা হবে। প্রথমে রয়েছে গুটেনবার্গ ডিসকন্টিনিউটি বা গুটেনবার্গ বিযুক্তি রেখা। অ্যান্সার হচ্ছে যে সীমান্ত রেখা বা বিযুক্তি রেখা ম্যান্টেল এবং কোরকে অর্থাৎ গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলকে পরস্পর থেকে বিচ্ছিন্ন করেছে, সেই বিযুক্তি রেখাকে বলা হয় গুটেনবার্গ ডিসকন্টিনিউটি বা গুটেনবার্গ বিযুক্তি রেখা। জার্মান দুই বিজ্ঞানী উইচার্ট এবং গুটেনবার্গ এই বিযুক্তি রেখাটির সন্ধান দেন, তাই একেই উইচার্ট গুটেনবার্গ বিযুক্তি রেখা বলা হয়। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ ম্যান্টেল এবং কোরের মধ্যে গুটেনবার্গ বিযুক্তি রেখা অবস্থান রয়েছে, যে কালো দাগটা। তোমরা চাইলে অন্যান্য ছবিও ব্যবহার করতে পারো, আমি তোমাদের বোঝানোর জন্য সহজ কিছু ছবি দিয়েছি। এর কিছু বৈশিষ্ট্য হচ্ছে এই বিযুক্তি রেখাটি আর্থ সারফেস থেকে প্রায় 2900 কিলোমিটার নিচে বা গভীরে অবস্থিত এবং প্রায় 3.5 to 5 কিলোমিটার প্রশস্ত। তাহলে এটা হয়ে গেল গুটেনবার্গ বিযুক্তি রেখা। 2 নম্বর হচ্ছে ডিফাইন প্লেট বা প্লেটের সংজ্ঞা দাও। তাহলে প্রথমে ইন্ট্রোডাকশন। জিওলজিস্ট জেটি উইলসন 1965 খ্রিস্টাব্দে বিখ্যাত নেচার পত্রিকায় প্রথম প্লেট শব্দটি ব্যবহার করেন। তার মতে প্লেটস আর মুভিং পিসেস অফ দ্য ক্রাস্ট, অর্থাৎ প্লেটগুলি হলো মুভিং পিস, মানে ভূত্বকের মুভিং পিসেস। সাধারণভাবে বলা যায় শিয়াল এবং সীমা সমেত। শিয়াল এবং সীমার তোমাদের 2 মার্কের প্রশ্ন এসে থাকে, তাই তোমরা এই উত্তরগুলো দেখো। তোমাদের 2 মার্কের সাজেশন ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেইখানে তোমরা দেখে নিবে। তাহলে শিয়াল এবং সীমা সমেত পৃথিবীর শিলামণ্ডলীয় স্তর গভীর চ্যুতিরেখা বা ফল্ট লাইন দ্বারা বিচ্ছিন্ন ছোট বড় কতগুলি পাতলা অনমনীয় কঠিন খণ্ডে বিভক্ত, যেগুলি অ্যাস্থেনোস্ফিয়ারের উপর ধীর গতিতে চলমান এবং ভাসমান। এই ভূত্বকীয় খণ্ডগুলিকেই প্লেট বলা হয়। তাহলে প্লেটের তোমরা করে নিলে তোমরা প্লেটের ছবি ব্যবহার করতে পারো, যে পৃথিবীর একটা মানচিত্র এঁকে তোমরা সেই প্লেটটার ছবি দিতে পারো।
যে কোনো একটা দুটো বা তিনটে প্লেটের তোমরা ছবি দিয়ে দিলে, যেমন আমেরিকান প্লেট, সাউথ আমেরিকান প্লেট, নাজকা প্লেট, ইন্ডিয়ান প্লেট, এইসব ছবিগুলো তোমরা দিতে পারো। এক্সাম্পল: প্যাসিফিক প্লেট, নাজকা প্লেট, ইন্ডিয়ান প্লেট, ক্যারিবিয়ান প্লেট ইত্যাদি, একাধিক প্লেট রয়েছে। 3 নম্বর হচ্ছে বেনি অফ জোন বা সাবডাকশন জোন কাকে বলা হয়। তাহলে কনভার্জেন্ট প্লেট মুভমেন্টের ফলে যখন দুটি প্লেট পরস্পরের দিকে চলমান থাকে তখন যে ঢালু তল বরাবর অপেক্ষাকৃত ভারী প্লেটটি, ভারী প্লেট কোনগুলো? ওশিয়ানিক প্লেট ভারী প্লেট, প্লেটটি অপেক্ষাকৃত হালকা কন্টিনেন্টাল প্লেটের তলায় প্রবেশ করে অ্যাস্টেনোস্ফিয়ারে নিমজ্জিত হয়, সেই অঞ্চলকে সাবডাকশন জোন বা অধঃপাত মণ্ডল বলা হয়। তোমরা জানো ওশিয়ানিক প্লেট কিসের জন্য ভারী হয়? কারণ ওশিয়ানিক প্লেট সীমা অর্থাৎ সিলিকন এবং ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত হয়, ওশিয়ানিক প্লেট ভারী হয়। এবং কন্টিনেন্টাল প্লেট শিয়াল অর্থাৎ সিলিকন এবং অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত হওয়ায় হালকা হয়। এই কারণে ওশিয়ানিক প্লেটটি কন্টিনেন্টাল প্লেটের তলে নিমজ্জিত হয়। মার্কিন জিওলজিস্ট হিউজ ও বেনিয়ফ প্রথম এটির সন্ধান দেন বা ধারণা দেন বা এটাকে আবিষ্কার করেন, তাই একে বেনিয়ফ জোন বলা হয়। তোমরা এখানে ছবিটাতে দেখতে পাচ্ছ যে এই সাইড থেকে ওশিয়ানিক প্লেট আসছে এবং এই সাইড থেকে কন্টিনেন্টাল প্লেট, দুটো প্লেটই পরস্পরের অভিমুখে চলন করছে। এই সময়তে যখন এদের সংঘর্ষ হয় তখন ওশিয়ানিক প্লেটটি ভারী হওয়ার কারণে অ্যাস্থেনোস্ফিয়ারের ঢুকে পড়ে এবং নিমজ্জিত হয়, এবং এই নিমজ্জন বরাবর যেই খাতের সৃষ্টি হয় সেটাকেই বলা হয়, বা যেই অঞ্চল বরাবর এটি নিমজ্জিত হয় সেটাকেই বলা হয় বেনিয়ফ জোন বা সাবডাকশন জোন বা অধঃপাত মণ্ডল। অধঃপাত মণ্ডলের একটি বৈশিষ্ট্য হলো এইখানে ওশিয়ানিক ট্রেঞ্চ বা সামুদ্রিক খাত সৃষ্টি হয়। 4 নম্বর প্রশ্ন হচ্ছে ফ্লাইট ফ্রম পোল। এটা কন্টিনেন্টাল ড্রিপ থিওরিতে এই ধারণাটি রয়েছে। ফ্লাইট ফ্রম পোল এর ধারণাটি ওয়েগনারের কন্টিনেন্টাল ড্রিপ থিওরি থেকে পাওয়া যায়। কার্বনিফেরাস যুগে প্যানজিয়া ভেঙে গন্ডোয়ানা ল্যান্ড এবং লরেশিয়া সৃষ্টি হয়। গন্ডোয়ানা ল্যান্ড ছিল সাউথ পোলের এবং লরেশিয়া ছিল নর্থ পোলে। পরবর্তীতে এই দুটি বৃহৎ কন্টিনেন্ট ভেঙে সাবকন্টিনেন্টগুলি বিভিন্ন দিকে সরে যায় এবং বর্তমান রূপ লাভ করে। যেহেতু এই মহাদেশগুলির সরণ পোল বা মেরুর নিকট থেকে অন্যান্য দিকে হয়, তাই ওয়েগনার এই ধরনের মহাদেশের যাত্রাকে বা সঞ্চালনকে ফ্লাইট ফ্রম পোল বলে অভিহিত করেছেন। এরপর হচ্ছে ইনসাইজড মিয়েন্ডার বা কর্তিত নদীবাঁক। নদীতে পরিণত বা বার্ধক্য পর্যায়ে প্রশস্ত সাধারণ মিয়েন্ডার সৃষ্টি হওয়ার পর নদী হঠাৎ পুনর্যৌবন লাভ করলে নদী তীব্র ডাউনওয়ার্ড কাটিং বা নিম্নক্ষয় করে। ডাউনওয়ার্ড কাটিং মানে হচ্ছে নিম্নক্ষয়। এর ফলে প্রশস্ত পুরাতন মিয়েন্ডারের মধ্যে বা পুরনো মিয়েন্ডারের মধ্যে নতুন সংকীর্ণ মিয়েন্ডার গঠিত হয়। একেই ইনসাইজড মিয়েন্ডার বলা হয়। ইনসাইজড মিয়েন্ডারকে আবার দুইভাবে ভাগ করা হয়, তোমরা জানো, ইনসাইজড ইনগ্রোন মিয়েন্ডার আর একটা ইনট্রেঞ্চ মিয়েন্ডার। ভারতের এক্সাম্পল হচ্ছে, এর হচ্ছে ভারতের কাবেরী নদীতে এইরূপ মিয়েন্ডার লক্ষণীয়। ইনসাইড মিয়েন্ডারের ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, এই ছবিটা তোমরা দিতে পারো। তো দেখতে পাচ্ছ তোমরা ওল্ড মিয়েন্ডার, এটা রয়েছে ওল্ড মিয়েন্ডার, এবং এর মাঝখান দিয়ে আবার পুনর্যৌবন লাভের ফলে কর্তিত বা ছোট একটা বা সংকীর্ণ মিয়েন্ডার সৃষ্টি হয়েছে। তো এটা এই ছবিটা তোমরা ব্যবহার করতে পারো। এরপর হচ্ছে প্রাইমারাম্প। প্রাইমারাম্প কাকে বলা হয়? ওয়ালথার পেং তার সাইকেল অফ ইরোশিয়ানের থিওরিতে বলেন, কোনো অঞ্চলে ক্ষয়চক্র শুরু হওয়ার পূর্বে সমুদ্র সমতলের নিকট বা সি বেস লেভেলের কাছাকাছি একটি প্রায় বন্ধুরতাহীন নিম্ন সমপ্রায় ভূমি অবস্থান করে। এটিকেই তিনি জার্মান ভাষায় প্রাইমারাম্প নাম দেন। পেঙ্কের প্রাইমারাম্পের ধারণাটি ডেভিসের ওল্ড পেনিপ্লেনের ধারণার অনুরূপ। 7 নম্বর এবং শেষ কোশ্চেন হচ্ছে টম্বলো কাকে বলা হয়? তো টম্বলো হলো সমুদ্র তরঙ্গের সঞ্চয় কাজের ফলে সৃষ্ট একটি বৈশিষ্ট্যপূর্ণ ল্যান্ডফর্ম। সাধারণভাবে টম্বলো বলতে বোঝায় যখন কোনো স্পিড কোনো আইল্যান্ড বা স্ট্যাম্পের সঙ্গে বর্ধিত হতে হতে মিলিত হয়, তখন সেতুর মতো দেখতে ভূমিরূপকে টম্বলো বলা হয়। তার ক্যারেক্টারিস্টিক্সের কিছু বৈশিষ্ট্য: টম্বলো হলো একটি সঞ্চয়জাত ভূমিরূপ। 2 নম্বর, এটি কোনো দ্বীপকে মূল ভূখণ্ডের সাথে যুক্ত করে। টম্বলো সাধারণত সরলাকৃত হয়, তবে কোনো কোনো ক্ষেত্রে বাঁকাও হতে পারে। এক্সাম্পল হিসাবে বলা যেতে পারে ইংল্যান্ডের চেসিল বিচের বিখ্যাত টম্বলো এর উদাহরণ। চেসিল বিচ। তাই এখানে তোমরা টম্বলোর একটা ছবি দেখতে পাচ্ছ। ছবিটা ভালো হয়নি, তবে তোমরা ভালো করে আঁকতে পারো এবং ভালো ছবি দিতে পারো। তো এই প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়ো, এবং অন্যান্য যেই আমি উত্তরগুলো আলোচনা করেছি সেগুলো আমি ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে আমি সেগুলো লিঙ্ক দিয়ে দেবো। সেগুলো তোমরা
পড়তে পারো, দেখতে পারো, এবং তোমরা সাজেশন ভিডিওগুলো অবশ্যই দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সেকেন্ড সেমিস্টারও তোমাদের এইরূপভাবে সহযোগিতা করব। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো করে পড়াশোনা করো। 5 তারিখে তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে। তোমরা বারবার রিভাইজ দাও এবং ভালো করে পড়াশোনা করো, প্র্যাকটিস করো, হাতের লেখার স্পিড বাড়াও, তাহলেই তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে।